নমস্কার বন্ধুগণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা উপযোগিতাবাদ বা ইউটিলিটারিয়ানিজম। মূলত এই উপযোগিতাবাদ আলোচনার সময় একজন রাষ্ট্র দার্শনিকের নাম সর্বাগ্রে মনে পড়ে বা মনে আসে। তিনি হলেন জেরেমি বেন্থাম। 1748 খ্রিস্টাব্দে লন্ডনের এক বিখ্যাত উকিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং 1832 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি একাধারে ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ এবং সর্বোপরি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবেও তাকে গণ্য করা যায়। মূলত তার যে সমস্ত গ্রন্থগুলি বিশেষ আলোচ্য বিষয়, তার মধ্যে আজকে যেটা আমরা আলোচনা করব যে তত্ত্বটি, সেটি হচ্ছে উপযোগিতাবাদ। মূলত এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট এবং অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন 1789। মূলত এই দুটি গ্রন্থতেই উপযোগিতাবাদী তত্ত্বের সমগ্র বিষয়টিকে আলোচনা করা হয়েছে। এছাড়াও তার কিছু গ্রন্থ খুব উল্লেখযোগ্য, সেটি হলো প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল, rationale of punishment and rewards, a treatise on judicial evidence, the book of fallacies এবং কনস্টিটিউশনাল কোড। মূলত তার 7খানা গ্রন্থ এবং 7টি গ্রন্থই খুব গুরুত্বপূর্ণ এবং এই 7টি গ্রন্থের মাধ্যমেই তিনি তার রাজনৈতিক চিন্তা, দর্শন সমস্ত কিছুকেই তিনি আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। এখানে আরেকটি বেন্থাম সম্পর্কে আরেকটি তত্ত্ব এখানে বলা যায় যে সোর্সেস অফ ইন্সপিরেশন, অর্থাৎ লক কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তো প্রথমে লক এবং হবস। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ রাষ্ট্র দার্শনিক লক, হবস ও রুশোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু আমরা যেহেতু উপযোগিতাবাদ পড়ছি, সেই উপযোগিতাবাদের যে পূর্বসূরি ছিলেন যারা, অর্থাৎ হ্যাচিসন, হিউম, রিকার্ডো, বেক্কারিয়া, প্রিস্টলি। এখানে রিকার্ডো ছিলেন না। রিকার্ডো তার অর্থনৈতিক দর্শন দ্বারা তিনি কিছুটা প্রভাবিত হয়েছিলেন বেন্থাম। কিন্তু এই যে 4টে দার্শনিকের নাম, একটা হচ্ছে হ্যাচিসন, হিউম, বেক্কারিয়া ও প্রিস্টলি, এরা ছিলেন মূলত উপযোগিতাবাদী তত্ত্বের আদি প্রবক্তা এবং এদের দ্বারা বেন্থাম ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তবুও লক, হবস এবং রিকার্ডো এই তিনটে রাষ্ট্র দার্শনিকের নামও কিন্তু উল্লেখ করা যায়। এখন আসছি যে উপযোগিতাবাদী তত্ত্বটা কি। এখানে বলছে উপযোগিতাবাদের তত্ত্বটি বেন্থামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অমূল্য উপাদান। তার অন্যান্য সমস্ত রাজনৈতিক মতামত তার উপযোগিতাবাদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যেটা জানি যে তার যেমন আমরা মার্কসকে যখন আলোচনা করব, তখন মার্কসের যে সমগ্র বিষয়ে যখন আমরা আলোচনা করব, তখন কোনো না কোনো ক্ষেত্রে তার শ্রেণী সংগ্রাম তত্ত্ব, তার অর্থনৈতিক চিন্তাভাবনা, তার রাষ্ট্র সম্পর্কে চিন্তাভাবনা, এই বেস করেই তার সমগ্র দর্শন আলোচিত হয়েছে। ঠিক সেরকম ভাবেই বেন্থামের যাবতীয় চিন্তাভাবনা এই উপযোগিতাবাদী তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। কিন্তু তাকে এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা যায় না। কি বলছে যে তার সমগ্র চিন্তা ভাবনায় উপযোগিতাবাদের তত্ত্ব পাওয়া গেলেও তিনি কিন্তু উপযোগিতাবাদী তত্ত্বের প্রবর্তক নন। কেন নন? তার কারণ হচ্ছে যে আমরা যে আগেই বললাম যে উপযোগিতাবাদী তত্ত্বের যারা আদি প্রচারক, যেমন হ্যাচিসন, প্রিস্টলি, বেক্কারিয়া, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একদম পরিষ্কারভাবে বলা যায় যে এরাই ছিলেন উত্তরসূরি উপযোগিতাবাদের। কিন্তু উপযোগিতাবাদকে সবচেয়ে বেশি এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বেন্থাম। তাই তিনি বলছেন যে, তাই এখানে বলা হয়েছে যে মজার ব্যাপার হলো বেন্থাম কোথাও উপযোগিতাবাদী শব্দটি কিন্তু ব্যবহার করেননি। বেন্থামের উপযোগিতাবাদী দর্শনের দুটি বই, এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশনে বর্ণিত হয়েছে। যেটা আমরা আগেও বললাম কথাটা, যে দুটো গ্রন্থে কিন্তু উপযোগিতাবাদী তত্ত্বটিকে সম্পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে। এখানে উপযোগিতাবাদ সম্পর্কে আরো কিছু বলা হচ্ছে যে উপযোগিতাবাদ কোনো রাজনৈতিক নীতিমালার একটি সংগ্রহ নয়, যেখানে রাষ্ট্র সরকারের নীতিগুলি উত্থাপন করা হয়।
অর্থাৎ যেমন আমরা উদারনীতিবাদ পড়ি, তারপরে কার্ল মার্কসের তত্ত্ব পড়ি, সেখানে রাজনৈতিক নীতি বা রাজনৈতিক তত্ত্ব হিসাবে রাষ্ট্র ও সরকারের নীতিগুলো, রাষ্ট্র সরকার এবং মানুষের মধ্যে যে আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, নিয়ম নীতি ইত্যাদির যে একটা লিস্ট তৈরি করা হয়েছে, যে এইভাবে সরকার চলবে, এইভাবে মানুষ চলবে, এইভাবে সিভিল সোসাইটি গঠিত হবে, এটা কিন্তু কোনোভাবেই একটি রাজনৈতিক তত্ত্ব নয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যে এটি একটি নৈতিক তত্ত্ব এবং মানুষের আচরণ প্রণালীর সঙ্গে সম্পর্কিত। কি বলছে? এটি একটি নৈতিক তত্ত্ব এবং মানুষের আচরণের উপর নির্ভর করবে এই তত্ত্বটি। এটা রাষ্ট্র সরকার এবং সরকারের সঙ্গে মানুষের এরকম কোনো সম্পূর্ণ নীতিমালা তৈরি করা হয়নি সরকার গঠনের ক্ষেত্রে বা সরকার পতনের ক্ষেত্রে। কি বলছে? উপযোগিতাবাদ হলো 18 শতকের আদর্শবাদের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। আমরা পড়েছি যে প্লেটো, তারপরে হচ্ছে অ্যারিস্টটল, হবস, লক, এরা প্রত্যেকেই একটি আদর্শবাদী তত্ত্ব দিয়েছিলেন। আমরা আদর্শবাদ, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। আদর্শবাদ যদি বুঝতে অসুবিধা হয় একদম কমেন্ট করো আমাকে, আমি তোমাকে তোমাদের আদর্শবাদ সম্পর্কে তোমাদের যাবতীয় চিন্তা ভাবনা আমরা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তো প্রতিষ্ঠা হয়েছিল। এবার আসি উপযোগিতাবাদের। কি বলছে? উপযোগিতাবাদ মনে করে সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখ। আচ্ছা, দেখো এখানে সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখ কথার অর্থ হচ্ছে যে সমাজে যতগুলো মানুষ বসবাস করবে সেই প্রত্যেকটা মানুষ যাতে সুখী হয় এবং এই সুখ যাতে করে সমাজের বেশিরভাগ সংখ্যক মানুষ সুখী হতে পারে তার ব্যবস্থা করা। অর্থাৎ এর অর্থ হলো এটি সেই গুণ যা উপকার, সুবিধা, আনন্দ, মঙ্গল বা সুখ প্রদান করে এবং ক্ষতি, কষ্ট, মন্দ বা দুঃখের উদ্ভব হতে বাধা দেয়। নেক্সট, বেনথাম বিশ্বাস করেন যে উপযোগিতাবাদ হলো যে কোনো কাজ বা জিনিসের সেই গুণ যা সুখ অর্জন এবং দুঃখের প্রতিরোধের দিকে নিয়ে যায়। বেনথাম আরও বলেছেন যে উপযোগিতাবাদের ধারণা আমাদের বলে দেয় আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। দেখো এখানে বেনথাম বারবার একটি গুণের কথা বলছেন, দুটি গুণের কথা বলছেন, একটি সুখের গুণ, একটি দুঃখের। সুখ আমাদের আনন্দ দেয়, সেই জন্য সুখটাকে অর্জন করতে হবে। দুঃখ আমাদের কষ্ট দেয়, তাই সেটিকে প্রতিরোধ করতে হবে। এটা হচ্ছে সোজা সাপটা একটা কথা। দ্বিতীয় কথা কি বলছে? যে আমাদের যে ধারণাগুলো আমরা কাজে লাগাই, সেই কাজে লাগানোর দুটি রাস্তা, একটি সুখের প্রাপ্তি করা এবং একটি দুঃখের বিনাশ করা। তো কি বলতে চাইছে? যে এই ধারণাই বলে দেয় আমাদের কি করব আমরা, বা কি করা উচিত এবং কি করা উচিত নয়। কি বলছে? এটি আমাদের জীবনের সমস্ত সিদ্ধান্তের ভিত্তিপ্রস্তর। অর্থাৎ আমরা সমগ্র জীবনে বা সমগ্র সমাজে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেগুলোর দুটি রাস্তা। একটি হচ্ছে হয় সুখ অর্জন করব, না হলে কষ্ট লাভ করব। তো এই দুটো সিদ্ধান্তের বাইরে কিন্তু কোনো কিছুই নেই, এটাই বারবার বোঝাতে চেয়েছেন বেনথাম। অর্থাৎ এবং তারপরে বলছেন উপযোগিতাবাদের আসল অর্থ হলো সুখ, শুধু ব্যক্তি নয় সমগ্র সমাজের লক্ষ্যই অর্জন হলো সুখ অর্জন করা, বা সমগ্র সমাজের লক্ষ্য সুখ অর্জন করা। এই দুটি, দেখো এই যে মূল কথাগুলো বলছে সুখ আর দুঃখ নিয়ে, এই পুরো 4টে লাইনে, এটাই হচ্ছে, যদি আমরা এক কথায় বলি তো এটাই হচ্ছে উপযোগিতাবাদের আসল অর্থ। এবার আমরা নিম্নলিখিত বেনথামের উপযোগিতাবাদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। যে আমরা যদি উপযোগিতাবাদকে একটা বৈশিষ্ট্য আকারে সাজাই বা নোটস লেখার সময় পয়েন্ট আকার দিই, তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে পয়েন্টগুলো পরীক্ষার খাতায় আমরা সেটাকে লিখতে পারবো। দেখো, প্রথম পয়েন্ট সুখ ও দুঃখের ধারণা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, তবুও এটাকে বলছি যে বেনথামের উপযোগিতাবাদী তত্ত্বটি দুটি ধরনের
দুটি ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যথা সুখ এবং দুঃখ, যেটা আমরা আগেই বললাম। বেনথাম বিশ্বাস করেন যে কাজটি আমাদের সুখ দেয় তা উপযোগী এবং যে কাজটি ব্যথা বা দুঃখ দেয় সেটা অনুপযোগী। এটা সাধারণ কথা যে সুখ আর দুঃখের মধ্যে যেটা আমাদের কাজে লাগবে সেটা উপযোগী হবে, যেটা কাজে লাগবে না, ব্যথা দেবে, সেটা অনুপযোগী হবে। কি বলছে? বেনথাম বিশ্বাস করেন যে প্রকৃতি মানুষকে সুখ ও দুঃখের দুটি শক্তির অধীনে রেখেছে। এই শক্তিগুলি আমাদের বলে যে একজন মানুষের কি করা উচিত এবং কি করা উচিত নয়। ডাইরেক্ট কথা সত্যিকারে বলতে গেলে আমরা যে অর্থটাকে বিশ্লেষণ করলাম একটু আগেই, এই যে আগের যে প্যারাতে আমরা যে অর্থটা বললাম, এই যে অর্থটা আমরা বললাম, এই 4টে লাইনের কথা বললাম, এই 4টে লাইনটাই কিন্তু হচ্ছে এই সুখ ও দুঃখের ধারণা, যেটা আমরা বৈশিষ্ট্য আকারে পেছনে লিখেছি। তো আশা করি বুঝতে তোমাদের এটা অসুবিধা হয়নি যে আমাদের দুটো ধারণা, একটা হচ্ছে সুখ এবং একটা হচ্ছে দুঃখ। আমাদের কাজ সুখে অর্জন করা এবং দুঃখ বিদায় দেওয়া। এবার দ্বিতীয় পয়েন্ট কি বলছে দেখো, এটা তোমরা পড়ে নিও। আমি দ্বিতীয় পয়েন্টে আসছি, সুখ লাভ ও দুঃখ নিবারণ। সেম জিনিস, যে বেনথামের মতে যে জিনিসটি সুখ প্রদান করবে তা উত্তম এবং উপকারী, যে কাজ বা জিনিস একজন ব্যক্তির কষ্ট দেয় তা নিকৃষ্ট এবং অপকারী। হয়েছে? লাইনটা তোমাদের ক্লিয়ার আগেই হয়ে গেছে। এবার এই পয়েন্টের মূল বিষয় এটাই যে উপযোগিতাবাদ হলো মানুষের সকল কর্মের মাপকাঠি। অতএব দেখো, এই লাইনটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। কি বলছে বেনথাম? যে উপযোগিতাবাদের যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে, অতএব উপযোগিতাবাদের নীতি হলো সুখ লাভ করা এবং দুঃখের নিবারণ করা। এটাই হচ্ছে দুঃখ নিবারণ নীতি। ঠিক আছে? দুঃখ নিবারণ নীতি কি বলছে? যে সুখটাকে অর্জন করতে হবে এবং আমাদের যে দুঃখের পরিমাণগুলো সেটাকে কমিয়ে আনতে হবে বা নিবারণ করতে হবে। দুটো পয়েন্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি সুখ ও দুঃখের শ্রেণী বিভাজন। শ্রেণী বিভাজন বলতে কি, কিভাবে বেনথাম সুখ ও দুঃখকে ভাগ করেছেন সেটার কথা বলছি। বেনথাম সুখ ও দুঃখকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে সহজ সুখ, এটা জটিল না, এটা হচ্ছে সরল দুঃখ। এটা হচ্ছে সহজ না, সরল, এটা হবে সরল সুখ। আরেকটি হবে সরল দুঃখ। একটু ভুল আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? সহজ না, এটা সরল সুখ আর সরল দুঃখ। ঠিক আছে? তো কি বলছে যে তার মতে সহজ সুখ কতটা? সহজ সুখ হচ্ছে 14 প্রকারের সহজ সুখ এবং সরল দুঃখ হচ্ছে 12 প্রকার। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যে বেনথাম যে সুখ ও দুঃখের শ্রেণী বিভাজন করেছেন সেখানে তিনি বলেছেন দুটো বিভাজন, একটা হচ্ছে সরল সুখ, একটা হচ্ছে সরল দুঃখ। সহজ সুখ হচ্ছে 14 প্রকারের এবং সরল দুঃখ হচ্ছে 12 প্রকারের। সহজ সুখ বা দুঃখ একে অপরের সাথে মিশে গেলে জটিল সুখ বা দুঃখের জন্ম দেয়। এই লাইনটা নিশ্চয়ই বোঝাতে হবে না যে একটার সাথে একে অপরের সাথে যখন মিশে যাবে তখন একটা নতুন প্রকারের সুখ বা দুঃখের জন্ম দেবে, সেটার নাম হচ্ছে জটিল সুখ কিংবা জটিল দুঃখ। এখন দেখো, সরল সুখটা যেটা বলছে সেটা কত প্রকারের সুখ। একটা হচ্ছে বন্ধুত্বের সুখ, ইন্দ্রিয়ের সুখ, সাহায্যের সুখ, যোগাযোগের সুখ, দয়ার সুখ, স্মৃতির সুখ, আশার সুখ, ক্ষমতার সুখ, ন্যায়ের সুখ, হিংসার সুখ, উদারতার সুখ, সম্পত্তির সুখ, দক্ষতার সুখ ও ভ্রমণের সুখ। মোটামুটি 14 প্রকার। এখানে দেখো, এখানে প্রকার সহজ সুখের পরিমাণ হচ্ছে 14 প্রকার সহজ সুখের কথা কিন্তু বেনথাম তার তত্ত্বে বলছেন। ঠিক আছে? তো অপরদিকে সরল দুঃখ কি? সরল দুঃখের কথা বলছেন এখানে 12 প্রকারের সরল দুঃখ রয়েছে। এটাও তোমাদের মনে রাখতে হবে, 12 প্রকার সরল দুঃখ। একটা হচ্ছে অপমানের দুঃখ, ধার্মিকতার দুঃখ, যোগাযোগের দুঃখ, কল্পনার দুঃখ, শত্রুতার দুঃখ, ইন্দ্রিয়ের দুঃখ, অভাবের দুঃখ, স্মৃতির দুঃখ, উদারতার দুঃখ, আশার দুঃখ, ঈর্ষার দুঃখ আর অদক্ষতার যন্ত্রণা বা দুঃখ। মূলত 12 প্রকারের হচ্ছে দুঃখ রয়েছে। কে বলেছেন এটা? এটা বলছেন বেনথাম। ওকে?
এবার তিনি কি আর একটা পয়েন্ট বলছে, দুঃখের পরিমাণগত পার্থক্য। দেখো, বেনথাম বিশ্বাস করেন যে যে সমস্ত আনন্দ মানের দিক থেকে একই রকম। মান মানে হচ্ছে গুণগত মান, এখানে মান কত অর্থ হচ্ছে গুণগত মান। ঠিক আছে, কি বলছে, বেনথাম বিশ্বাস করেন যে সমস্ত আনন্দ গুণগত মানের দিক থেকে একই রকম, এই কারণে তাদের মধ্যে কোনো গুণগত পার্থক্য দেখা যায় না। যে পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে পরিমাণগত পার্থক্য। কি বলছে যে সুখ আর দুঃখের মধ্যে, কিংবা সুখের সাথে অন্যান্য সুখের, একটি সুখের সাথে আরেকটি সুখের, সুখ দুঃখের পার্থক্য বলছে না এখানে। এখানে বলছে একটি সুখের সাথে আরেকটি সুখের যে পার্থক্য, সরি এখানে দুঃখের বলেছে, এটা পয়েন্টটা ভুল হবে, এটা হবে সুখের হবে, সুখের পরিমাণগত পার্থক্য। ঠিক আছে, এটা তোমাদের একটু দেখে নিও। সুখের পরিমাণগত পার্থক্য কি বলছে, যে বেনথাম, সরি, কি বলছেন যে তাদের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, পার্থক্য যদি রয়েছে সেটা হচ্ছে পরিমাণগত পার্থক্য। অর্থাৎ যদি পরিমাণগত পার্থক্য বলতে গুণ, সেম গুণের জিনিস, কিন্তু কোনোটার পরিমাণ কম কোনোটার পরিমাণ বেশি, এইভাবে তুমি সুখের পরিমাপ করতে সরি সুখের পার্থক্য তৈরি করতে পারো। অর্থাৎ যে ধরো কোনো সুখ ক্ষণিকের সুখ, ঠিক আছে, অর্থাৎ তুমি কি বলা যায়, তুমি কিছু ধরো রাস্তায়, আহ, রাস্তায় বলবো না, তুমি কিছু কুড়িয়ে পেলে, ঠিক আছে, সেটা সুখ, এবং তুমি পরীক্ষায় পাস করলে, এর সুখে কিন্তু দুটোর মধ্যে সুখটা একই সঙ্গে অনুভূতি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ কোনটা, তুমি পরীক্ষায় পাস করেছো বা কোনো চাকরি পেয়েছো, এটার সুখ দীর্ঘদিনের সুখ। অর্থাৎ দুটোর মধ্যে আনন্দ একই রকম আসবে, কিন্তু পরিমাণগত যেটা অনেক দিন ধরে স্থায়ী হবে, সেটার কিন্তু এখানে পার্থক্যটা এখানে করেছেন। তিনি বলেছেন, তিনি উদাহরণ হিসাবেই বলেছেন যে পশুপিন শিশুদের খেলা কবিতা পড়ার মতোই ভালো। অর্থাৎ যে কোনো খেলছি, যখন আমরা কোনো খেলা খেলি, পশুপিন বলো কিংবা অন্যান্য খেলা বলা যায়, যে সেই খেলার মধ্যে যে সুখটা রয়েছে, কবিতা পাঠের মধ্যেও সেই সেম সুখ রয়েছে। যেমন তিনি বলেছেন যে খেলা খেললে শারীরিক সুখ আসে, আর কবিতা পড়লে মানসিক সুখ পাওয়া যায়। উভয় সুখের পরিমাপ করা যেতে পারে। অর্থাৎ দুটো সুখ একই রকমের সুখ, তিনি বলছেন যে দুটো সুখ একই রকম হলেও কি করতে হবে আমাদের, যে দুটো সুখের কিন্তু পরিমাপ আমরা করতে পারবো, এবং তার পরিমাণ অনুযায়ী পরিমাপটা ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, কে কতটা স্থায়ী হবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু সুখের পরিমাণগুলো পার্থক্যের দিকে আমরা নিয়ে যেতে পারি। দেখো কিনা কি বলছে, যে সুখ ও দুঃখের পরিমাপ। নেক্সট পয়েন্ট কি বলছে, সুখ এবং দুঃখের পরিমাপ। এটা দুঃখের হবে না, এটা সুখের হবে, মনে রাখবে তোমরা এটা। সুখ ও দুঃখের পরিমাপ। বেনথামের মতে সুখ এবং দুঃখ পরিমাণগতভাবে পরিমাপ করা যেতে পারে। ঠিক আছে, পরিমাণগতভাবেই সেটাকে পরিমাপ করতে পারে, যেটা আমরা আগেই বলছিলাম, যে এটি দিয়ে একজনের সুখ বা দুঃখ পরিমাপ করা যায়। শুধুমাত্র এই পরিমাপ সুখ বা দুঃখের ভিত্তিতেই কোনো বস্তুর কাজকে ভালো বা খারাপ হিসেবে প্রমাণ করতে পারে। অর্থাৎ কি বলছে, যে আমরা যে সুখটাকে আমরা বারবার আলোচনা করছি, সেই সুখ পরিমাণ অনুযায়ী, পরিমাপের অনুযায়ী আমরা বলতে পারি যে কোন কাজটা ভালো বা কোন কাজটা খারাপ, বা কোন খারাপ কাজটা কোনটা ভালো দিকে যাবে। এই সুখ বা দুঃখই মানুষের কর্মের আচার বা উদ্দেশ্য হিসেবে কাজ করে। অর্থাৎ যে আমরা যখন কোনো সমাজে কাজ করি, ঠিক আছে, সেই সমাজের কাজটার দুটো ভাগ, একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে দুঃখ। কোনোটা হবে এটা ভালো এবং এটা খারাপ। অর্থাৎ আমাদের উদ্দেশ্য এই দুটোই হতে পারে, হয় ভালো হবে না হলে খারাপ হবে। এবং এই আনন্দগুলো কি, এই খারাপ জিনিসগুলো বা ভালো জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারবো। কিসে এই আনন্দগুলো পরিমাপ করবো, কিসে, ফ্যালাসার ফলিসিফিক, এটা উচ্চারণ সরি ভুল বলছি আমি, সেটা ফলিসিফিক ক্যালকুলাস, ঠিক আছে, এর দ্বারা পরিমাপ করা হয়। এই আনন্দগুলো বা এই দুঃখগুলো কিভাবে পরিমাপ করব আমরা,
পরিমাপ করব একটি একটি পদ্ধতির সাহায্যে। সেই পদ্ধতি হচ্ছে ফলিসিফিক ক্যালকুলাস। দেখো এই যে আমরা বারবার গোল করে ঘিরেছি, এটা তুমি গুগলে সার্চ করতে পারো। সেখানে ফলিসিফিক ক্যালকুলাস সম্পর্কে তোমাদের বেনথামের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তোমরা চাইলে গুগল করে এই যন্ত্রটা সম্পর্কে তোমরা জানতে পারো। ঠিক আছে, এরপরে আসছে যে ফলিসিফিক ক্যালকুলাস বা সুখ মাপক যন্ত্র, যেটা আমরা উপরেই বললাম যে এই যন্ত্রটা কিভাবে কাজ করে। এই যন্ত্রটা কাজের হচ্ছে বেনথামের ধারণা সুখ ও দুঃখের তুলনামূলক ভিত্তিতে পরিমাপ করা যায়। বেনথাম তার প্রস্তাবিত সুখ দুঃখের পরিমাপের পদ্ধতিকে হ্যাডোনিস্টিক পরিমাপ যন্ত্রের নাম দিয়েছেন। যাই হোক, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, বেনথাম বিশ্বাস করেন যে গণিতের সাহায্যে সুখ দুঃখের পরিমাণগত পরিমাপ বা গাণিতিক গণনা সম্ভব। এই নীতির অধীনে নীতিগুলি তীব্রতা, সময়কাল, নিশ্চয়তা, অনিশ্চয়তা, ক্ষমতা, বিশুদ্ধতা, ব্যাপ্তি প্রভৃতির উপর ভিত্তি করে সুখ দুঃখের পরিমাপ করা হয়। দেখো, আমরা একটু আগেই বলছিলাম যে আমরা সুখ ও দুঃখের পরিমাপ কিভাবে করব। যেহেতু তাদের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, তাই পরিমাণগত পার্থক্য দিয়ে আমরা সেটাকে যাচাই করব, এবং সেই যাচাই পদ্ধতি হচ্ছে ফলিসিফিক ক্যালকুলাস। এবং তিনি এখানে বারবার বলছেন যে আমরা যখন দুটো সুখ বা দুটো দুঃখের মধ্যে তুলনা করতে যাব, তখন একটি পদ্ধতি বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা গাণিতিক গণনা সম্ভব। এবং কোনভাবে সম্ভব, যে সেই সুখ এবং দুঃখের দেখো তীব্রতা কতটা, সময়কাল কোনটার সময় বেশি এবং কোনটার সময় কম, নিশ্চয়তা, অনিশ্চয়তা, ক্ষমতা, বিশুদ্ধতা, ব্যাপ্তি, এই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় করে বা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই আমরা কিন্তু সুখ ও দুঃখের পরিমাপ করতে পারবো। এবং এইভাবেই আমরা সঠিক সুখ ও দুঃখের পরিমাপ পরিমাপটা একদম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে নিয়ে আসতে সম্ভব হবে, যদি আমরা এইভাবে সুখ ও দুঃখটাকে বিভাজন করে পরিমাপ করি। ঠিক আছে, বেনথাম স্পষ্ট করেছেন যে আনন্দ যতটা তীব্র তা বেশি দীর্ঘস্থায়ী হয়। আমরা একটু আগেই বলেছিলাম যে কোনো কিছু কুড়িয়ে পাওয়া আর চাকরি পাওয়ার মধ্যে গুণগত হয়তো ক্ষণিকের যে আনন্দটা সেটা সমান হলেও যেটা যত বেশি সময় দীর্ঘস্থায়ী হবে তার আনন্দটা তত বেশি দীর্ঘ হবে। এবং এটাই হচ্ছে পার্থক্য ক্ষণিকের আনন্দ এবং দীর্ঘদিনের আনন্দের মধ্যে। যাই হোক, এখানে উপযোগিতাবাদী তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ফলাফলের উপর গুরুত্ব আরোপ করা হয়। কিসের উপরে? ফলাফল। দেখো কি বলছেন এখানে বেনথামের উপযোগিতাবাদী তত্ত্বের উদ্দেশ্যের উপর নয়, ফলাফলের উপর গুরুত্ব আরোপ করে। কি বলছে যে বেনথাম যে উপযোগিতাবাদী তত্ত্বকে বারবার বিশ্লেষণ করার সময় বলছেন যে সমাজের উপরে প্রভাব যেটা পড়বে সেটা কিসের মাধ্যমে পড়বে? তার ফলাফল। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে কাজ করি, সে কি উদ্দেশ্যে কাজ করছি সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে কোনটা, যে ফলাফল কি আসছে। যেমন পড়ি, দেখো এখানেই লিখেছে যে বেনথাম বিশ্বাস করেন যে সুখ ও দুঃখ স্বয়ং উদ্দেশ্য হিসেবে কাজ করে। ফলত ভালো বা মন্দ উদ্দেশ্য বলে কিছু নেই। কোনো কাজের ভালো বা নৈতিকতা নির্ভর করে কাজটির ফলাফলের উপর, কিন্তু কি উদ্দেশ্যে কাজটি করা হয়েছে সেটার গুরুত্ব থাকে না। বেনথাম বিশ্বাস করেন যে যে কোনো আইন বা প্রতিষ্ঠানের উপযোগিতা শুধুমাত্র নারী পুরুষের ওপর কি প্রভাব ফেলবে তার ভিত্তিতে পরীক্ষা করা যেতে পারে। যাই হোক, এই লাইনটাকে আমি বাদ দিচ্ছি। ঠিক আছে, দেখো উপরের লাইনগুলো দেখো, যে বলছে সমাজে মানুষ যে কাজ করে তার দুটো উদ্দেশ্য। ঠিক আছে, যে কোনো কাজ যখন করতে যাবে তার দুটো উদ্দেশ্য, হয় সে সুখ লাভের জন্য করছে কিংবা তার দুঃখ লাভ করবে। দুটো উদ্দেশ্যের বাইরে কোনো কাজই নেই, কারণ উপযোগিতাবাদের দুটোই মূল শক্তি। বেনথাম আগেই বলেছেন কথাটা। তো কি বলছে যে হয় ভালো উদ্দেশ্যে করলে সুখী হবে, খারাপ উদ্দেশ্য করলে সে দুঃখ পাবে। এখন বলছে যে আমরা যে কাজটাই এই
করছি, এবার কি উদ্দেশ্যে করছি সেটা কোনো গুরুত্ব থাকে না, কারণ আমরা জানি উদ্দেশ্যটা কি, হয় সুখ লাভ করবে না হলে সে দুঃখী হবে। তাহলে কি তাহলে গুরুত্বটা কিসে পাবে? গুরুত্বটা হচ্ছে যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করে কাজটা শুরু করেছি, সেই কাজটার ফলাফল ডিপেন্ড করবে সমাজের উপর কি প্রভাব পড়বে। ঠিক আছে? অর্থাৎ ফলাফলটা এখানে খুব গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য তো আমরা জানি, উদ্দেশ্যর প্রেক্ষিতে যে আমরা কাজটা করছি এবং তার যে ফলাফল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার কি বলছে যে বেনথাম বিশ্বাস করে যে কোনো আইন বা প্রতিষ্ঠানের উপযোগিতা শুধুমাত্র নারী বা পুরুষের উপর কি প্রভাব ফেলবে তার ভিত্তিতে পরীক্ষা করা যেতে পারে। কি বলছে যে এরই উদাহরণ হিসেবে কি বলছে যে কোনো আইন বা প্রতিষ্ঠানের উপর যদি আমরা একটা স্ট্র্যাটেজি সরি নীতি নির্ধারণ করতে যাই বা কোনো আইন চাপিয়ে দিই, তাহলে কি হবে, সেটা নারী ও পুরুষের উপর কি প্রভাব ফেলবে তার ভিত্তিতে আলাদা আলাদা আমরা পরীক্ষা করতে পারি। কিন্তু উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে আহ, হচ্ছে যে প্রভাবটা, ঠিক আছে, কি প্রভাব পড়ছে বা কি ফলাফল আসছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা কোনো আইন প্রতিষ্ঠানে হোক কিংবা সমাজের ক্ষেত্রে হোক বা মানুষের ব্যক্তিগত উদ্দেশ্যে হোক, প্রভাবটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি, কি বলছে, রাষ্ট্রের উদ্দেশ্য হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ। অর্থাৎ এখানে একটা লাইন আছে, সে লাইনটা হচ্ছে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। আমি এটারই বাংলা সংস্করণ দিয়েছি, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ। দেখুন বেনথাম বলছি উপযোগিতাবাদী তত্ত্বের যে সবচেয়ে উল্লেখযোগ্য লাইন সেটা হচ্ছে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ। ঠিক আছে, দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। দেখো কি বলছে, বেনথামের মতে রাষ্ট্রের শুধুমাত্র সেই কাজগুলি কার্যকর করবে যা ব্যক্তিদের উপকারে আসবে। অবশ্যই রাষ্ট্র, এখন এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম ব্যক্তির, এবার চলে এসেছি রাষ্ট্রে। ঠিক আছে, রাষ্ট্র কি বলছে, যে রাষ্ট্রের শুধুমাত্র সেই কাজগুলোই করবে যা ব্যক্তির উপকারে আসবে। সমস্ত মানুষ রাষ্ট্রের আদেশ অনুসরণ করে করবে কারণ তারা তাদের রাষ্ট্রের একটি উপকারী প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করেছে। ঠিক আছে, কি বলছে এখানে দেখো, যে একজন ব্যক্তি তার রাষ্ট্রকে কি উদ্দেশ্যে গ্রহণ করেছে, রাষ্ট্রের কাজ হচ্ছে যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ প্রদান করা। তাহলে কি করবে, তাহলে রাষ্ট্র একটা অবশ্যইভাবে উপকারী প্রতিষ্ঠান। উপকারী প্রতিষ্ঠান না হলে সে সুখের ব্যবস্থা কিভাবে করবে? একজন রাষ্ট্রের উদ্দেশ্য একজন মানুষকে সুখ দেওয়া নয়, যতটা সম্ভব মানুষকে সুখ দেওয়া। অর্থাৎ একজন ব্যক্তি, রাষ্ট্রের শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষকে সুখী করবে সেরকম নয়, রাষ্ট্রের বেসিক কাজটাই হচ্ছে যে সর্বাধিক মানুষ কিভাবে সুখী হবে তার ব্যবস্থা করা। ঠিক আছে, তো রাষ্ট্র অবশ্যইভাবে একটি উপকারী প্রতিষ্ঠান। এবং কি বলছে, তাই বেনথাম বলেছেন একজন ব্যক্তির উচিত আরো বেশি সংখ্যক মানুষের কল্যাণে রাষ্ট্রকে সহযোগিতা করা। এটা অবশ্যই, যখন রাষ্ট্র মানুষের সুবিধার্থে সুখের ব্যবস্থা করবে এবং দুঃখগুলোকে নিবারণ করবে, তখন সমাজে অবস্থিত ব্যক্তিকেও সেই একই চিন্তা ভাবনা করতে হবে যাতে রাষ্ট্র তার সহজ কাজে ব্যক্তির সহযোগিতা পায়। বোঝা গেছে? চলো এবার বলছে সীমাবদ্ধতার তত্ত্ব। এখানে উপযোগিতাবাদের সীমাবদ্ধতার তত্ত্ব কেন বলা হচ্ছে তা আমরা একটু আগেই